ওকে, 4 জন জয়েন করছো। একটা কাজ করো, এই লাইভের লিংকটা কপি করে মেসেঞ্জার গ্রুপটায় দিয়ে দাও এবং বলো যে সবাই যেন দ্রুত জয়েন করে। লিংকটা কপি করে মেসেঞ্জার গ্রুপটায় দিয়ে দাও এবং বলো যে সবাই যেন দ্রুত জয়েন করে। আর যারা দেখতেছো একটু জানাও যে কথা বোঝা যাচ্ছে কিনা এবং ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। 2টা কাজের কথা বলছি। মেসেঞ্জার গ্রুপটায় লিখবা, লিংকটা কপি করে দিয়ে দিবে, ওইখানে বলবা যে লাইভ ক্লাস শুরু হয়েছে, সবাই যেন দ্রুত জয়েন করে। আর যারা দেখতেছো কমেন্ট করে বলো যে কথা শোনা যাচ্ছে কিনা এবং লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। ওকে, একজন মেসেজ দিয়ে দিছে মেসেঞ্জার গ্রুপটায়, ভেরি গুড। শামিম বলছে যাচ্ছে, তার মানে সব ঠিকঠাক আছে। তো তোমরা 6 জন জয়েন করছো। আর দেখি কয়েকজন আসুক, অন্তত 10 জন হোক, তারপর আমরা শুরু করি। হ্যাঁ, অল ক্লিয়ার প্রীতম বলতেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। কিন্তু মানুষজন তো জয়েন করতেছে না, 5 জন দেখাচ্ছে, 6 জন, 7 জন, সাউন্ড ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, 8 জন হয়ে গেছে। So, আমরা 9 জন। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে তড়িৎ রসায়ন, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস। তো ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হয়, তড়িৎ রসায়ন থেকে মেইনলি হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। আর এই চ্যাপ্টারে বেশ কিছু কনসেপ্ট আছে এবং ওই সূত্র টুত্র দিয়ে বেশ ভালো রকমের কিছু ম্যাথ ট্যাথ করা যায়। তো আজকে আমি দেখাবো তোমরা কিভাবে ওই ম্যাথসগুলো করতে পারো। বেশ কিছু কঠিন এবং কনসেপচুয়াল প্রবলেম আমরা এখানে রাখছি। সো আমরা প্রথম একটা একটা করে দেখি প্রথম প্রবলেমগুলো। 1 নম্বর যে কনসেপ্টটাতে দেওয়া আছে দেখো, অ্যালুমিনিয়াম 3+, তার মানে কি এটা 3টা অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামটা কি করছিল, 3টা ইলেকট্রন ছেড়ে দিছিল। হ্যাঁ, ছেড়ে দেওয়া অবস্থায় ছিল। ও কি করতেছে, 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে। সো অ্যালুমিনিয়াম 3+, 3টা ইলেকট্রন ছেড়ে দিছিল। ও যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হয়ে যাবে, অ্যালুমিনিয়াম হয়ে যাবে। আচ্ছা, তো বের করতে বলছে 6 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে চার্জের পরিমাণ কত। তাহলে আমাদের দেখতে হবে 6 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে চার্জের পরিমাণ কত হবে। তো চার্জের পরিমাণ বের করার জন্য কিন্তু একটা সূত্র আছে, তোমরা জানো এই চ্যাপ্টারে, কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ। এই সূত্রটা হোপফুলি তোমরা জানো। এখানে এন এর পরিচয় হচ্ছে কি, এন হচ্ছে মূল সংখ্যা, এন হচ্ছে মূল সংখ্যা। ই ই হচ্ছে কি, যোজন, আমরা জারণ সংখ্যা বলতে পারি বা স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা বলতে পারি, যে কোনোটাই বলতে পারি। সো আমি বলি স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা। ই এর পরিচয় হচ্ছে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা। আর এফ তো আমরা জানি, এফ হচ্ছে ফ্যারাডে। যদি এটাকে কুলম্ব এককে নিয়ে যাই, ওর মান হচ্ছে কত, ৮৬,৫০০। তো এই সূত্রটা হোপফুলি আমরা সবাই জানি। যদি চার্জ বের করতে বলে তড়িৎ রসায়ন চ্যাপ্টারে এই ধরনের প্রবলেমে, তখন এই সূত্রটা আমরা ইউজ করব, কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ। যেখানে এন হচ্ছে মূল সংখ্যা, ই হচ্ছে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা এবং এফ হচ্ছে কি ৯৬,৫০০। যদি এগুলো বসাই আমরা কুলম্ব এককে চার্জের মানটা পাবো। সো 1 নম্বর প্রবলেম আমরা দেখতেই পাইতেছি, অ্যালুমিনিয়াম 3+, ও 3টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম হয়ে গেছে। সো এখানে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা বা জারণ সংখ্যার পরিবর্তনের মান কত, 3। আর এন হচ্ছে মূল সংখ্যা। সো এইখান থেকে আমরা যদি তোমার ক্যালকুলেশন করি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু পাবো এন। এন হচ্ছে মূল সংখ্যা, কার মূল সংখ্যা, ইলেকট্রনের মূল সংখ্যা। তো এখানে আমরা দেখতে পারতেছি কি, তোমার ইলেকট্রনের মূল সংখ্যা কয়টা, কয়টা ইলেকট্রন এখান থেকে বের হয়ে যাচ্ছে, 3টা। সো আমরা এখানে এন এর ভ্যালু বসাই দেবো হচ্ছে 3 ই এফ। সো ই এর ভ্যালুটা বসাই দেবো, এফ এর ভ্যালুটা বসাই দেবো। এফ এর ভ্যালু বসাইলাম ৯৬,৫০০, আর ইটা, আচ্ছা, এন ই এফ যে দুইটা একসাথে যখন লিখবো তখন এইভাবে মনে রাখার দরকার নাই। মনে রাখবা হচ্ছে ইটা ইলেকট্রনের চার্জ, সিম্পলি ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19। আর এনটা মনে রাখবা, এনটা হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন বা স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা, বা যতগুলা তোমার ইলেকট্রন, মানে মোল সংখ্যা যদি বলো তাহলে ইলেকট্রনের মোল সংখ্যা, যত মোল ইলেকট্রন এখানে লাগে। এই এন এর পরিচয় আমরা বলি এন, ইলেকট্রনের মোল সংখ্যা। সরি, একটু আগে যেটা বোঝাচ্ছিলাম এটা পরের কনসেপ্টের জন্য। এই সূত্রে আমরা মনে রাখবো কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ সূত্রে এনটা হচ্ছে ইলেকট্রনের মোল সংখ্যা, ইলেকট্রনের মোল সংখ্যাটা হচ্ছে এন, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং এফ এর মান হচ্ছে ৯৬,৫০০। তো আমরা যদি ক্যালকুলেশন করি একটা মান পেয়ে যাব, এত কুলম্ব।
এটাই হচ্ছে 6 গ্রাম। 6 গ্রাম না, আমি এখানে একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, এইখানে আমি কিন্তু একটু ভুল করে ফেলছি, এটা হয় নাই। এখানে আমি একটু ভুল করে ফেলছি, এটা হয় নাই। আমরা আরেকবার ফ্রেশ করে করি, চলো। এটা বাদ। তো ভুল করে ফেলছি যে জায়গাটায়, এটা ক্লিয়ার করে দেখো। কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন ই এফ, প্রথমে যেটা লিখছিলাম ওইভাবে। এনটা হচ্ছে মোল সংখ্যা, ইটা হচ্ছে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা, এফ হচ্ছে 96,400। তো এখানে মোল সংখ্যা আমাদের সরাসরি দেওয়া নাই, কিন্তু বলা আছে 6 গ্রাম অ্যালুমিনিয়াম। তা আমরা কিন্তু মোল সংখ্যার একটা সূত্র জানি, যে মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তো এখানে 6 গ্রাম অ্যালুমিনিয়াম যদি হয়, তাহলে ওর মোল সংখ্যা কত হবে? এন এর পরিবর্তে আমরা ডাব্লিউর জায়গায় বসিয়ে দেওয়া 6m। অ্যালুমিনিয়ামের ভর কত? 27। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর ইন্টু ই। ই হচ্ছে কি? স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা, কত মোল ইলেকট্রন এখান থেকে স্থানান্তরিত হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি 3টা ইলেকট্রন এখান থেকে স্থানান্তরিত হচ্ছে। সো ই এর জায়গায় বসিয়ে দেবো 3 ইন্টু এফ এর জায়গায় হচ্ছে 96,500। এবার ঠিক আছে, আমি এটাতে ঝামেলা হইতেছিল, এটা বাদ। এখান থেকে মনে রাখো কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ। এনটা কি? মূল সংখ্যা। কার মূল সংখ্যা? যার চার্জ বের করব। এখানে অ্যালুমিনিয়ামের চার্জ বের করতে বলছে, অ্যালুমিনিয়ামের মূল সংখ্যা। তো 6 গ্রাম অ্যালুমিনিয়ামের মূল সংখ্যা কত হবে? 6/27। এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম থেকে ই হচ্ছে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা। এখানে আমরা দেখতেই পারতেছি 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম আয়নটা অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়ে যাচ্ছে। সো ই এর ভ্যালু হচ্ছে 3, এফ এর ভ্যালু 96,400। সো এইবার আমরা ক্যালকুলেটর চাপবো, চাপলে এখানে একটা ভ্যালু আসবে, আনসারটা হবে এটা, এত কুলম্ব। হ্যাঁ, তো এটা হোপফুলি তোমরা বুঝছো। এটা কিন্তু বেশ সহজ। হ্যাঁ, তো পরের যে প্রবলেমটা, 2 নাম্বার প্রবলেমটা এখানে একটু মুছে গেছে। হ্যাঁ, 2 নাম্বার প্রবলেমটাতে বলা n3- থেকে n3- হবে। এখানে খেয়াল করো, n3- এটা কিন্তু চার্জ, আর এখানে এসা n3 মানে 3 মোল। এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের কিন্তু 3টা পরমাণু এখানে যুক্ত আছে, যার প্রত্যেকটার উপরে চার্জ হচ্ছে কত? -1। এটাকে অ্যাজাইড আয়ন বলে। হ্যাঁ, সো n3- থেকে অ্যাজাইড আয়নে পরিণত হইতে আমাদের বের করতে হবে চার্জের পরিমাণ কত, যে 1 মোল n3- উৎপন্ন করতে চার্জের পরিমাণ কত। এখন খেয়াল করো, আগের সূত্রটাতে তোমাকে হচ্ছে ইকুয়েশনটা কমপ্লিটলি দেওয়া ছিল, তুমি এখান থেকে দেখে বুঝে গেছো 3টা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, কিন্তু এইখানে কিন্তু সূত্রটা ক্লিয়ারলি দেওয়া নাই। সো তোমাকে কি করা লাগবে? কমপ্লিট করা লাগবে। এখন করবা কিভাবে? দেখো, n3- এইটা থেকে যদি অ্যাজাইড আয়ন তৈরি হইতে হয়, তাহলে এইখানে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? এই জায়গাটায় আমি জানি সবাই ভুল করবা, ম্যাক্সিমামই ভুল করবা। সো দেখো, চলো আমরা এটা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে কয়টা ইলেকট্রন স্থানান্তরিত হবে? তো আমরা যেটা করতে পারি, দেখো এখানে n3 আনতে হইলে, নাইট্রোজেনের 3টা পরমাণু আনতে হইলে আমাদের কি করা লাগবে? এর আগে অবশ্যই 3 দেওয়া লাগবে। এই নাইট্রোজেনের আগে 3 থাকলেই কেবল বিক্রিয়ার পরে এটা এখানে গিয়া n3 হইতে পারবে, অ্যাজাইড আয়ন হইতে পারবে। সো আমরা এটাকে 3 দ্বারা গুণ করে দিলাম। সো যদি গুণ করি তাহলে কি হবে? দেখো এইখানে মোট চার্জের পরিমাণ কত? দেখো n3-, একটা নাইট্রোজেনের চার্জের পরিমাণ হচ্ছে 3-, তাহলে 3টা নাইট্রোজেনের চার্জের পরিমাণ কত? 3টা নাইট্রোজেনের চার্জের পরিমাণ হচ্ছে 3 × 3- মানে কত? -9। কিন্তু এইদিকে যে অ্যাজাইডটা আছে, ওর ইলেকট্রনের ওর চার্জের পরিমাণ কত? অনলি -1। তাহলে আমাদের কি করা লাগবে? এইদিকে এইদিকে এই দিক থেকে 8টা ইলেকট্রন, এখান থেকে যদি 8টা ইলেকট্রন চলে যায় এদিকে গিয়ে যুক্ত হয় +8e, তাহলে এইবার কিন্তু আমাদের বিক্রিয়াটা ঠিক আছে। মানে এইখানে যে বিক্রিয়াটা আমি দিছিলাম n3-, যার চার্জের পরিমাণ 3-, সেটা থেকে যদি অ্যাজাইড আয়ন তৈরি হইতে হয়, খেয়াল করে দেখো এমনিতে হবে না। কি জন্য হবে না? এখানে n3 মানে 3 নাইট্রোজেনের 3টা পরমাণু। সো 3টা পরমাণু আসতে হইলে অবশ্যই বিক্রিয়ায় এদিকে 3 দ্বারা গুণ করা লাগবে। সো যদি করি, এখন দেখো এইটার টোটাল চার্জ হয়ে যাবে কত? একটা নাইট্রোজেনের চার্জের মান 3-, 3টা নাইট্রোজেনের চার্জের মান কত হবে? 9-, কিন্তু 9টা ঋণাত্মক চার্জ এই দিকে আছে। আমরা কিন্তু জানি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার উভয় পক্ষে চার্জেরও কিন্তু সমতা করতে হয়। তাহলে এই দিকে যদি 9টা ইলেকট্রন থাকে, ওই দিকেও কিন্তু 9টা ইলেকট্রন থাকতে হবে। তো এইদিকে অ্যাজাইডের উপরে কিন্তু ইলেকট্রন আছে একটা, চার্জের পরিমাণ -1। তাহলে কি করব? 8টা ইলেকট্রন যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে এইদিকে 8টা ইলেকট্রন আর একটা মিলে কয়টা হয়ে গেল? 9টা। এদিকেও চার্জের পরিমাণ কিন্তু 9-। সো এখন কিন্তু ঠিক আছে। আর এটা হয়েছে কিভাবে? এই যে নাইট্রোজেনটা, এইটা
8টা ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিলে এই দিক থেকে -8 ইলেকট্রন করতে হয়, কিন্তু ইউপেকের নিয়ম অনুসারে এটা করা যাবে না। সো এদিক থেকে বিয়োগ না করলে ওই দিকে নিয়ে যোগ করতে হবে, আমরা যোগ করে দিছি। তার মানে এখানে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা আসলে কয়টা? 8টা। এখন আমরা যদি সূত্র ফেলি Q = NEF, তো এখন বলছি কিন্তু এক মোল N3- উৎপন্ন করতে, তাহলে N এর ভ্যালু 1 বুঝতেই পারতেছি। ই হচ্ছে কত? 8। তো আনসারটা যদি যেসব তোমার ফ্যারাডেতে বের করতে বলে তাহলে আনসার হবে 8 ফ্যারাডে, আর যদি কোলম্বোতে বের করতে বলি 96,500 বসাই দিব, বসাই দিলে এখানে আমরা একটা আনসার পেয়ে যাব, এত কুলম্ব। হ্যাঁ, এত কুলম্ব। সো হোপফুলি সবাই বুঝছো, এবং এগুলা কিন্তু তোমাকে করাবে ইঞ্জিনিয়ারিং কোচিং তুমি যখন করতে যাবা, এই প্রবলেমগুলো দিয়ে কিন্তু শুরু করবে। নর্মালি উদ্ভাসের যে তুখোর পেজগুলো হয়, তুখোর পেজে কিন্তু এই ধরনের প্রবলেম করায়, আমাদের করাইতো, এবং বেশ কনসেপচুয়াল কিন্তু 2 নাম্বারটা বিশেষ করে অনেকেই পারো না এই রিঅ্যাকশনটা ঠিকমতো কমপ্লিট করতে না পারার কারণে। আমি আরেকবার বুঝাই, দেখো এখানে আছে N3-, মানে এখান থেকে দেখো N3-, তাহলে চার্জের পরিমাণ হচ্ছে 3-, সেটা থেকে N3, এটা দিয়ে কি বোঝায়? নাইট্রোজেন আছে 3টা, কিন্তু এখানে তো নাইট্রোজেন একটা, তাহলে কি করা লাগবে? এদিকে এই নাইট্রোজেনের সামনে 3 দ্বারা গুণ করা লাগবে। তো যদি 3 দ্বারা গুণ করি, এইখানে একটা নাইট্রোজেনের চার্জ হচ্ছে 3-, তাহলে 3টা নাইট্রোজেনের চার্জ কত? 9-। সো ওই দিকেও কিন্তু 9- হওয়া লাগবে চার্জের মান। সো এদিকে আছে হচ্ছে অ্যাজাইড আয়ন N3, যার চার্জের মান হচ্ছে অনলি মাইনাস। তাহলে কি করা লাগবে? 8টা ইলেকট্রন এদিকে যোগ করে দেবো, যোগ করে দিলে 8টা ইলেকট্রনের চার্জ হচ্ছে 8-, আর এটার হচ্ছে মাইনাস, তো মিলে কত হয়ে যাবে? 9-। তো এদিকেও 9-, এদিকেও 9- হইলো। আমরা সমতা করার পরে দেখলাম এদিক থেকে 8টা ইলেকট্রন ওই দিকে যুক্ত হয়, যুক্ত হইলে তখন এই N3- থেকে অ্যাজাইড আয়নটা হইতে পারে। সো তার মানে আমরা পাচ্ছি স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা বা জারণ সংখ্যার পরিবর্তন আসলে কত? 8। সো ই এর জায়গায় আমরা বসাই দিব 8, আর বলে দিয়েছিলাম 1 মোল N3- উৎপন্ন করতে, তার মানে N এর ভ্যালুটা কত? 1, ই এর ভ্যালু 8, এফ এর ভ্যালু 96,500 বসাই দিলে এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাব। খালিদ আনসার দিয়ে দিছে, ভেরি গুড, যে 772000, 772000, এটা কিন্তু হচ্ছে আনসার। হ্যাঁ, সো এটা বুঝছো কিনা কমেন্টে একটু জানাইও। এটা যদি বুঝো তাহলে আমরা পরের প্রবলেমটাতে যাব। আচ্ছা, তাহলে আমরা হোপফুলি এটা বুঝছো, আমরা পরেরটাতে যাই। আমাদের কনসেপ্ট নাম্বার 2, এটা সহজ, তোমরা মোটামুটি পারো এটা। তো এখানে আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, তোমার একটা দ্রবণ থাকে, দ্রবণের মধ্যে দুইটা দণ্ড যুক্ত করা হয়, একটা দণ্ডকে অ্যানোড বলে, একটা দণ্ডকে ক্যাথোড বলে। আমরা জানি দ্রবণ থেকে যে চার্জগুলো উৎপন্ন হয়, এই চার্জগুলো অ্যানোডের দিকে চলে আসে, অ্যানোড বেয়ে উঠে উঠে গিয়ে ক্যাথোডে গিয়ে জমা হইতে থাকে। সো ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে সেটার পরিমাণ যদি বের করতে বলে আমাদের, আমরা একটা সূত্র জানি, W = এটা দিয়ে বের করা যায়। যেখানে W হচ্ছে কি জমাকৃত ভর, Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, I হচ্ছে কত প্রবাহ বিদ্যুৎ চালনা করা হয়েছে, T হচ্ছে সময়। আর এই জেডটারে ভাইঙা আরো কিছু জিনিস লেখা যায়। কি লেখা যায় বলো তো? জেডরে ভাইঙা এরকম লেখা যায় যে EF 96,500 ডিভাইডেড বাই EF। সো আমরা এই জেডটারে ভাইঙা কি লেখা যাবে? এখানে IT থাকবে, নিচে থাকবে EF, উপরে থাকবে কি M/EF ইন্টু IT। জেড রে ভাঙে এটা লেখা যায়, যেখানে এমটা হচ্ছে পারমাণবিক ভর, ই হচ্ছে ওই আগের মতো স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা, এফ হচ্ছে 96,500, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। তো এটা দিয়া কিন্তু আমরা জমাকৃত ভরের সংখ্যা ক্যালকুলেশন করতে পারি। তো এখন আমরা প্রবলেমটা সলভ করি যে কপার সালফেটের জলীয় দ্রবণে 3.7 এম্পিয়ার বিদ্যুৎ 6 আওয়ার ধরে চালালে কত গ্রাম কপার ক্যাথোডে জমা হবে? শুধু এটাই না, কতটি কপার পরমাণু ক্যাথোডে জমা হবে। আচ্ছা, তো আমরা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, দেখো তাহলে কপার সালফেট এখানে জমা হবে কি ক্যাথোডে? জমা হবে ক্যাথোড কপার। তাহলে কপারের পারমাণবিক ভর আমাদের বসাইতে হবে। কপারের পারমাণবিক ভর কত? হোপফুলি সবাই জানো, 63 বা 63.5। হ্যাঁ, সো এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো ই হচ্ছে দেখো কপার Cu2+ থেকে কপার যখন হবে তখন কয়টা ইলেকট্রন স্থানান্তরিত হবে? 2টা। সো তার মানে ই এর ভ্যালু কত? 2, এফ এর ভ্যালু 96,500, আই হচ্ছে কত এম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে? 3.7।
টি হচ্ছে কত সময় ধরে 6 আওয়ার ধরে। তো 6 আওয়ারকে কিন্তু আওয়ারে রাখলে হবে না, 6 আওয়ারকে কিসে নেওয়া লাগবে, সেকেন্ডে। তাহলে 6 ইন্টু 60 মিনিট আরও 60 করে দিলে কি পাবো, সেকেন্ডে পাবো। তো এখানে ক্যালকুলেশন করব, করলে একটা মান পাবো, এত গ্রাম আসবে হচ্ছে 26.3 গ্রাম এরকম আসবে মোস্ট প্রবাবলি। তোমরা ক্যালকুলেশন করে দেখো 26.3 গ্রাম এরকমটা আসবে। তো এটা হচ্ছে আমাদের প্রথমটার আনসার, যে কত গ্রাম কপার ক্যাথোডে জমা হবে আমরা পাইলাম ক্যালকুলেশন করে 26.3 গ্রাম এরকম। আচ্ছা, তো 2 নম্বরে বলছে কতটি কপার পরমাণু জমা হবে, কতটি কপার পরমাণু জমা হবে। তাহলে কতটি কপার পরমাণু জমা হবে বের করতে দিলে আমরা কিভাবে বের করব, শিট কলমের ঝামেলা। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা কতটি কপার পরমাণু ক্যাথোডে জমা হবে এটা বের করতে বললে হোপফুলি তোমরা অনেকে করতে পারো। তো আমরা জানি যে 63.5 গ্রাম কপার মানে হচ্ছে 1 মোল কপার, আর 1 মোল কপারে কতটি পরমাণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক 6.0.023 ইন্টু 10⁻23 টি। মানে লিখবা এরকম যে 63.5 গ্রাম, কলমটা ঝামেলা করতে, 63.5 গ্রাম কপারে জমা, কপারে জমা হবে হচ্ছে, হ্যাঁ, 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু। তাহলে বের করবা এই 26.3 গ্রামের জন্য কতটা পরমাণু হবে। এটা তোমরা ক্যালকুলেশন করো, করে হচ্ছে আনসারটা কমেন্টে জানাও, আমি কলমের ব্যবস্থা করে আসতেছি, 1 মিনিট। ওকে, নিহাল বলছে ভাই ঝাপসা আসছে বেশি, দেখতে সমস্যা হচ্ছে। না, সমস্যার কথা না, চলে গেছিলাম কলম আনতে। মানে এটা কলমে কালি শেষ হয়ে গেছিল, লেখাই ওঠে না, এই কারণে ঝাপসা মনে হয়েছে। ঝাপসা না, কলমের কালি ছিল না। হ্যাঁ, এবার ঠিকঠাক আসবে। সো যেটা বলতেছিলাম, তুমি কি লিখবা, আমরা তো জানছি যে ক্যাথোডে কি পরিমাণ কপার গিয়ে জমা হয়েছে, 26.3 গ্রাম এরকম না কি? খালিদ কি বলতেছো? হ্যাঁ, সাকিবের আনসার চলে আসছে, সাকিবের আনসার চলে আসছে। সো 26.3 গ্রাম কপারে আসলে কতটা পরমাণু এটা বের করতে হবে। তো আমরা জানি কপারের আণবিক ভর, কপারের গ্রাম আণবিক ভর হচ্ছে কত, 63.5। তার মানে 63.5 গ্রাম, 63.5 গ্রাম কপার ইজ ইকুয়াল টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু। তাহলে এই যে আমরা এখানে যেটা পাবো 26.3 গ্রাম কপার, এইটায় কতটি পরমাণু হবে এটা বের করতে হবে সিম্পলি। তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 26.3, আর নিচে চলে যাবে এটা 63.5। তাহলে একটা আনসার পাবো, যে আনসারটা সাকিব অলরেডি আমাকে দিয়ে দিছে, সেটা হচ্ছে 2.49। হ্যাঁ, খালিদের আনসারও ঠিক আছে। এবার 2.49 ইন্টু 10⁻3 না খালিদ, 10⁻23 হবে, 2.49 ইন্টু 10⁻23, 10⁻23 টি পরমাণু। হ্যাঁ, তো এখানে এটা কিন্তু তোমাদের একাডেমিকের জন্য খুব বেশি কাজে দিবে যারা দেখতেছো। একাডেমিকও কিন্তু এগুলা থেকে সৃজনশীল আসতেই পারে। তো আমরা যেটা করলাম, একই সাথে কত গ্রাম এবং কত টি পরমাণু যুক্ত হবে এগুলা কিভাবে বের করতে হয় সেটা শিখে ফেললাম। তো এইগুলো হচ্ছে আমাদের 2 নাম্বার কনসেপ্ট। এরপরে আমরা যেটা দেখব 3 নাম্বার কনসেপ্ট। 3 নাম্বার কনসেপ্টটা হচ্ছে এ বি সি তিনটি কোষ সিরিজে যুক্ত, তারা যথাক্রমে জিঙ্ক সালফেট, সিলভার নাইট্রেট এবং কপার সালফেট। ক্যাথোডে 1.45 গ্রাম সিলভার জমা না হওয়া পর্যন্ত 1.5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয়েছে। তো আমাদের বের করতে হবে
তোমার এর ভ্যালু কত, টি এর ভ্যালু কত, এবং কত গ্রাম কপার জমা হয়েছে, কত গ্রাম জিঙ্ক জমা হয়েছে, এগুলো বের করতে হবে। সো এগুলা বের করা খুব সহজ। দেখো, আর এর আগে কনসেপ্টটা বলি। ফ্যারাডের কিন্তু দুইটা সূত্র আছে। প্রথম সূত্র থেকে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, ওই জিনিসটা আসে। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এরকম, যে যদি তুমি পাশাপাশি একাধিক কোষ রাখো এবং এই কোষগুলাকে তুমি সিরিজে যুক্ত রাখো, তুমি এই কোষগুলাকে যদি সিরিজে যুক্ত রাখো, তাহলে যেটা হবে, তুমি যদি এই কোষগুলাকে সিরিজে যুক্ত রাখো, তাহলে একই সময়ে আমরা জানি যে সিরিজে বা শ্রেণী সংযোগে কি হয়, চার্জের পরিমাণ কিন্তু সমান থাকে। তো তুমি যদি একাধিক কোষকে সিরিজে যুক্ত রাখো, তাহলে একই সময়ে একই পরিমাণ চার্জ কিন্তু এদের মধ্যে জমা হবে। হ্যাঁ, সো আমরা এই প্রবলেমটা সলভ করি এখন। এবিসি তিনটি কোষ সিরিজে যুক্ত আছে, তারা যথাক্রমে এই তিনটা। আর ক্যাথোডে সিলভার 1.45 গ্রাম জমা না হওয়া পর্যন্ত 1.5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে। আমাদের প্রথমে টি বের করতে হবে। তাহলে আমরা জানি এরকম জেড আই টি, বাট এটা করব প্রথমে এজির জন্য। তাহলে ডাব্লিউ এজি, জেড এজি হবে, এখান থেকে আমরা টি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, টি ইজ ইকুয়াল টু হবে ডাব্লিউ এজি ডিভাইডেড বাই জেড এজি ডিভাইডেড বাই আই। তাহলে ডাব্লিউ এজি বলে দিছে কত গ্রাম সিলভার জমা হওয়া পর্যন্ত, 1.45। আর জেড, জেডের ভেঙে যেন কি লেখা যায়, এম বাই ইএফ। এখানে এমটা কার, সিলভারের, ইন্টু হচ্ছে আই, আই হচ্ছে কতটুকু বিদ্যুৎ প্রবাহ চালনা করছে, 1.5 গ্রাম, 1.5। সো বাকি মানগুলো বসাই, 1.45 ডিভাইডেড বাই সিলভারের আণবিক ভর। সিলভারের আণবিক ভর কত, যারা যারা বলতেছি, সিলভারের আণবিক ভর হচ্ছে 108 গ্রাম কিন্তু। হ্যাঁ, সো 108 ডিভাইডেড বাই ইএফ। ই হচ্ছে দেখো সিলভার, সিলভারের নাইট্রেট, সিলভার নাইট্রেট হিসাবে যখন থাকে, তখন AgNO3 এইখানে যখন আসে, তখন কিন্তু NO3 হচ্ছে মাইনাস, Ag হচ্ছে প্লাস। তার মানে Ag প্লাস থেকে Ag হবে। তাহলে স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা কত, 1। Ag প্লাস থেকে যখন Ag হবে, স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, বা জারণ সংখ্যার পরিবর্তন 1। তাহলে ই এর জায়গায় বসাবো 1, এফ এর জায়গায় কত, 96,500 বসাই দিলাম, ইনটু আছে হচ্ছে আমাদের যে আয়ের ভ্যালু বসাইছিলাম 1.5, সেটা। তো আয়ের ভ্যালু বসাই দিলাম এটা। তো এখন ক্যালকুলেশন করলে আমরা কিন্তু সময়টা পেয়ে যাব, যে কতটুকু সময় লাগছিল। তো যদি সময়টা লাগে, আর তিনটা কোষ যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, তার মানে কি একই সময়ে একই পরিমাণ চার্জ কিন্তু তিনটার মধ্যে জমা হবে। তো পরের যেটা করতে হবে, ডাব্লিউ কপার বের করতে হবে যখন, তখন আমরা সিম্পলি সূত্র অ্যাপ্লাই করব, জেড কপার আইটি। তো এখানে বসাই দেব হচ্ছে এম কপার ইএফ ইন্টু আইটি। এখানে আই কিন্তু 1.5 এবং টি হচ্ছে এখানে যে সময়টা পাবো সেটা। আবার ডাব্লিউ জিঙ্ক যেটা বের করতে বলছে, ডাব্লিউ জিঙ্ক বের করার সময় একদম সেম ফর্মুলা, সেম প্রসেস। আমরা লিখবো হচ্ছে কি, এম জেড এন ডিভাইডেড বাই ইএফ ইন্টু আইটি। তো এখান থেকে কিন্তু তুমি টিটা বের করে ফেলবা, টি এর ভ্যালুটা যেটা আসবে। আর ওই ডাব্লিউ কপার এবং ডাব্লিউ জিঙ্ক বের করার সময় সূত্রগুলোতে জাস্ট মানগুলো বসাই দিবা। জিঙ্কের হচ্ছে জারণ এর ভ্যালু কত তোমরা জানো, 65.4। তারপর হচ্ছে আয়ের ভ্যালু যেটা দেওয়া আছে এটা বসাবা, টি হচ্ছে এখান থেকে যেটা পাবা সেটা। আর এটার বেলায় কপার এবং জিঙ্কের এই মানগুলো বসাই দিলে কিন্তু তোমার এটার আনসার চলে আসবে, এটার আনসার চলে আসবে। তো এটা হচ্ছে কমপ্লিট করবা, কমপ্লিট করে কিন্তু হোমওয়ার্কে দেখানো লাগবে। আমি কনসেপ্টটা বুঝাই দিলাম, ওকে। তো ঠিক আছে, গেল আমাদের কনসেপ্ট নাম্বার 3। 4 নাম্বার কনসেপ্ট। 4 নাম্বার কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট এবং বোঝার মতো জিনিস আছে এখানে, খুব ভালো মতো খেয়াল করো। 4 নাম্বার কনসেপ্টে বলা, 0.5 লিটার 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণে তোমার 3.7 এম্পিয়ার বিদ্যুৎ 6 আওয়ার ধরে চালনা করছে। কি পরিমাণ নিকেল জমা হবে বের করতে হবে, এবং তড়িৎ বিশ্লেষণের পরে ওই দ্রবণের ঘনমাত্রা কত। আচ্ছা, তাহলে খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণের আগে এই দ্রবণের মধ্যে নিকেল নাইট্রেট আছে, এরপরে যখন বিদ্যুৎ চালনা করবে, এখানে তড়িৎ বিশ্লেষণ করবে, তাহলে কি হবে, এই নিকেল নাইট্রেট দ্রবণ থেকে কিন্তু নিকেল চার্জগুলা অ্যানোড বেয়ে ক্যাথোডে গিয়ে নিকেল আকারে জমা হইতে থাকবে। সো যদি জমা হইতে থাকে, তখন কিন্তু এর ঘনমাত্রার একটা চেঞ্জ হয়ে যাবে। মানে এর আয়তনটা সমান থাকবে, দ্রবণের আয়তন যত ছিল ততই থাকবে, কিন্তু দ্রবণ থেকে কিন্তু চার্জ কমে যেতে থাকবে। চার্জ কমে যাইতে থাকলে কিন্তু এই দ্রবণের ঘনমাত্রাটাও কমে যাবে। ওকে, সো পরবর্তীতে দ্রবণের ঘনমাত্রা কত সেটা আমরা বের করতে হবে। আর আগে বের করতে হবে যে কি পরিমাণ নিকেল জমা হবে। সো এটা বের করা তো সহজ, আমরা জানি
যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি। তো যখন নিকেলের বেলায় বের করব তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি মানে জেটের পরিবর্তে আমরা লিখব এম বাই ই এফ আই টি। সো এম এম হচ্ছে নিকেলের আণবিক ভর। তো নিকেলের আণবিক ভরটা কত বলো তো, কে পারো দেখি? নিকেলের আণবিক ভর আমি যদি ভুল না করে থাকি মোস্ট প্রবাবলি 57.3 ডিভাইডেড বাই ই হচ্ছে নিকেল নাইট্রেট দ্রবণ, এখানে নিকেল 2+ হিসেবে থাকে। তো নিকেল 2+ থেকে নিকেল হয়, তাহলে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 ইন্টু এফ এর ভ্যালু 96,500, আই হচ্ছে 3.7 ইন্টু হচ্ছে টি হচ্ছে 6 আওয়ার, তাহলে 6 আওয়ার মানে 6 ইন্টু 60 ইন্টু 60 সেকেন্ডে নিয়ে বসাইলাম। তো বসাইলে এখান থেকে একটা ভ্যালু আমরা পাবো কত, একটা গ্রাম আসবে। তো এটা তোমরা একটু আনসারটা জানাও কত গ্রাম হয়, আমিও সাথে সাথে করার চেষ্টা করি। 57.3 ইন্টু 3.7 উপরে 6 ইন্টু 60 ইন্টু 60 আর নিচে আছে হচ্ছে 2 ইন্টু 96,500। সো ক্যালকুলেশন করলে আনসার আসবে হচ্ছে 6 ইন্টু 60 ইন্টু 60। সো ক্যালকুলেশন করলে আনসারটা কত আসে বলো? আচ্ছা নিহাল আনসার দিয়ে দিছি 1.172 মোল। আচ্ছা ও পুরো প্রবলেমটা সলভ করে ফেলছে। হ্যাঁ আনসার আসে হচ্ছে কত, 24.3। আমার তো আসতেছে 23.7। আচ্ছা নিকেলের যে আণবিক ভর 557.3 দিছি আমি, এটা ঠিক আছে না? এটা কি ঠিক আছে নাকি এটাতে ভুল আছে? আমি একদম ভালো মতো মনে পড়তেছে না। হ্যাঁ 23.72 আসার কথা, 23.72। সো আসবে হচ্ছে, আমি যদি ভুল করে থাকি এখানে ভুল করতে পারি, নিকেলের আণবিক ভরটা 57.3 যদি হয় তাহলে আনসার আসবে হচ্ছে 23.72। আমি আপাতত এটা ধরেই করতেছি। তাহলে দ্রবণ থেকে এত গ্রাম নিকেল কিন্তু ক্যাথোডে গিয়ে জমা হয়েছে। তো জমা হইলে আমাদের বের করতে হবে পরবর্তীতে এই দ্রবণের এখন ঘনমাত্রা কত। সো আমরা যদি এক কাজ করি, দেখো এই এতটুকু নিকেল গিয়ে ক্যাথোডে জমা হয়ে গেছে, জমা হওয়ার আগে দেখো ওর দ্রবণের আয়তন আমরা জানতাম, ঘনমাত্রা আমরা জানতাম। হ্যাঁ তাহলে পরবর্তীতে অবশিষ্ট যে দ্রবণ, এই অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রাটা বের করা কিন্তু মোটেই কঠিন কিছু না, আমরা বের করতেই পারি। কিভাবে বের করতে পারি? আমরা বলবো যে অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা, অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা কেমনে বের করব? আগে আমাদের তড়িৎ বিশ্লেষণের আগে আয়তন ছিল হচ্ছে 0.5 লিটার, আমাদের ঘনমাত্রা ছিল 2 মোলার। হ্যাঁ তো অবশিষ্ট যে দ্রবণটা আছে এই অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রাটা বের করতে হবে হচ্ছে তোমার আগে দেখতে হবে দ্রবণে অবশিষ্ট আছে কতটুকু। দেখো এই 23.72 গ্রাম কিন্তু ক্যাথোডে গিয়ে জমা হয়ে গেছে। তো যদি ক্যাথোডে গিয়ে জমা হয়ে যায়, আচ্ছা অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা পরে আগে আমরা অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা বের করে ফেলি, তাহলে সহজ হবে। তাহলে অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা, তাহলে দ্রবণে তোমার তড়িৎ বিশ্লেষণের আগে মোল সংখ্যা ছিল কত, এটা হচ্ছে ভি দেওয়া আছে, এটা হচ্ছে এস দেওয়া আছে, তার মানে কি এস ভি, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় মাইনাস এতটুকু গিয়ে যখন এটা গিয়ে ক্যাথোডে জমা হয়েছে। সো এতটুকু নিকেল যদি গিয়ে ক্যাথোডে জমা হয় তাহলে এই এতটুকুর জন্য মোল সংখ্যা এন কত পাবো, ডাব্লিউ বাই এম। সো আমরা বসাই দেবো কি ডাব্লিউ বাই এম। তাহলে দেখো এস ভি, এস হচ্ছে 2, ভি হচ্ছে 0.5 মাইনাস ডাব্লিউটা হচ্ছে কত 23.72 ডিভাইডেড বাই এম, আণবিক ভর 57.3। সো এখানে আমরা পাবো অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যাটা পাবো। সো অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা হবে 2 ইন্টু 0.5 মানে হচ্ছে 1 মাইনাস 23.72 ডিভাইডেড বাই 57.3। সো আমরা ক্যালকুলেশন করলে আনসারটা পাবো হচ্ছে এটা 0.586। তাহলে এটা কিন্তু হচ্ছে অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা। এখন দ্রবণ যে অবশিষ্ট আছে, অবশিষ্ট দ্রবণের আয়তনের কিন্তু কোনো চেঞ্জ হবে না, আয়তন কিন্তু 0.5 লিটারই থাকবে, আর অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারবো অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা, অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা
এস প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে, এন বাই ভি। আমরা জানি এন ইজ ইকুয়াল টু এস ভি, একটা সূত্র আছে ওইখান থেকে লেখা যায় ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু এন বাই ভি, কারণ ঘনমাত্রা কিন্তু মোল পার লিটার। তাহলে এখানে আমরা এন এর ভ্যালুটা বসাই দেবো, যেটা পাইছি অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা 0.586 ডিভাইডেড বাই আয়তন হচ্ছে 0.5। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব, ডিভাইডেড বাই 0.5 আমরা মান পাচ্ছি 1.17 মোল পার লিটার। এইটা কিন্তু অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা, এইটা কিন্তু অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা 1.17। এটা বুঝছো কিনা আমি আরেকবার বলি। দ্রবণ থেকে আমরা দেখলাম, দ্রবণ থেকে 23.72 গ্রাম নিকেল ক্যাথোডে গিয়ে জমা হয়েছে। হ্যাঁ, তো যদি জমা হয় তাহলে কিন্তু দ্রবণের ঘনমাত্রা কিন্তু কিছুটা কমে গেছে, সেটা বের করব। বের করার জন্য কি করব, আমরা দেখব অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যাটা কত। তো অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা কেমনে বের করব, আগে মোল সংখ্যা যত ছিল, আগে মোল সংখ্যা ছিল কি, মোল সংখ্যা কি আয়তন ইন্টু ঘনমাত্রা। সো এটা লিখছি আমরা, আগে মোল সংখ্যা হচ্ছে আয়তন ইন্টু ঘনমাত্রা মাইনাস যতটুকু গিয়ে জমা হয়েছে ততটুকু বাদ দিতে হবে, বাদ দিলেই তো আমরা অবশিষ্টটা পাবো। তাহলে যতটুকু গিয়ে জমা হয়েছে কতটুকু, এই যে এতটুকু। তাহলে এই এতটুকু জমা হয়েছে ডিভাইডেড বাই আণবিক ভর, তাহলে এখান থেকে একটা মোল সংখ্যা পাবো। তাহলে আগের মোল সংখ্যা মাইনাস যতটুকু গিয়ে জমা হয়েছে ওই মোল সংখ্যাটা বাদ দিলে আমরা যেটা পাবো এটা কি, অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা। তাহলে অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা থেকে যদি অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা পাইতে চাই তাহলে কি করতে হবে, আমরা জানি ঘনমাত্রা সমান মোল সংখ্যা বাই আয়তন। তাহলে অবশিষ্ট দ্রবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন করে দিলে আমরা কি পাবো, অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রাটা পেয়ে যাব। আনসারটা আসছে 1.17। যদি নিকেলের আণবিক ভর 57.3 হয়, আমি কনফার্ম না এটা 57.3 নাকি 58.3, এইখানে আমার একটু ডাউট আছে। আমি টোটাল অঙ্কটা 57.3 ধরে করছি, এখন আমার আপাতত দেখার সুযোগ নাই, তোমরা অবশ্যই মিলাই নিবা। তো যদি নিকেলের আণবিক ভর 58.3 হয় তাহলে এখানে একটা চেঞ্জ আসবে, আর যদি 57.3 হয় তাহলে তো আনসার যেটা আসছে সেটাই। তো এটা তোমরা একটু মিলাই নিবা, ওকে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4 নাম্বার কনসেপ্ট। তারপরে আমাদের লাস্ট কনসেপ্ট 5 নাম্বার কনসেপ্ট। তো 5 নাম্বার কনসেপ্ট হচ্ছে আমরা নিয়ে রাখছি এখানে, দেখো যে 298 কেলভিন তাপমাত্রায় নিম্নলিখিত কোষটির ইএমএফ গণনা করতে হবে। এখানে বেশ জটিল একটা কোষ দিয়ে রাখছি, প্লাটিনাম দিয়ে প্লাটিনাম। আচ্ছা, সাকিব বলছে নিকেলের আণবিক ভর 58.7 হবে, তাহলে এইখানে মানের একটা চেঞ্জ আসবে, এটা 58.7 হইলে এখানেও একটা চেঞ্জ আসবে। সো তুমি প্রসেসটা সেম, আমি 57.3 ধরে করছি, একদম সেম প্রসেসে তুমি কি করবা, 58.3 ধরে করবা যদি নিকেলের আণবিক ভর 58.3 হয়। ওকে, তো ঠিক আছে, এটা বাদ। সো আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে 298 কেলভিন তাপমাত্রায় এই কোষটার ইএমএফ গণনা করতে হবে। তো এইটা হচ্ছে কোষটা আগে দেখি ভালো মতো। প্লাটিনাম তড়িৎদ্বার আছে, তো এই দ্রবণে SN2 মাইনাস আয়ন আছে যার ঘনমাত্রা 0.1 মোলার। এই SN2 প্লাস থেকে SN4 প্লাস তৈরি হচ্ছে যার ঘনমাত্রা 0.1 মোলার। এটা অ্যানোডে হচ্ছে, আর ক্যাথোডে কি হচ্ছে, Fe3 প্লাস থেকে Fe তৈরি হচ্ছে। তাহলে এই অ্যানোডে এবং ক্যাথোডে যে বিক্রিয়াগুলো হচ্ছে, বিক্রিয়াগুলো তোমার আগে ভালো মতো বুঝতে হবে, তারপর কিন্তু তোমার প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা, তাহলে তারপরে কিন্তু তোমার প্রবলেমটা সলভ করা লাগবে। সো এখন দেখো এইটা আমরা সলভ করব, আর এইটা আমরা কি নর্মাল ইনোটের যে সূত্র দিয়ে করি ওইটা দিয়ে বের করব, নাকি মানে সোজা কথা এটা প্রমাণ অবস্থায় না অপ্রমাণ অবস্থায়। খেয়াল করে দেখো তাপমাত্রা দিচ্ছে কত, 298 কেলভিন। তো এটা কিন্তু অপ্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা কোনটাকে বলে, প্রমাণ অবস্থা বলে যদি তাপমাত্রা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ হয় 1 atm এবং ঘনমাত্রা হয় 1 মোলার। এই তিনটা কেস যদি একসাথে থাকে তখন কিন্তু একদম সিম্পল নিয়মে করতে হয় প্রমাণ অবস্থার জন্য। কিন্তু এইখানে যেটা দেওয়া 298 কেলভিন তাপমাত্রা, এটা কিন্তু অপ্রমাণ অবস্থায়। সো অপ্রমাণ অবস্থায় কোষের ইএমএফ বের করতে হইলে নার্নস্ট সমীকরণ দিয়ে বের করতে হয়। সেই সমীকরণটা কি আমরা জানি, ইএমএফ ইএমএফ ইজ ইকুয়াল টু, ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ই সেল বলা যেতে পারে এটাকে। সো এই ইএমএফ সমান এবার আমরা লিখতে পারবো ই নট সেল মাইনাস ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই ইএফ। নার্স্ট সমীকরণটা লিখতেছি লন, এখানে থাকবে হচ্ছে তোমার উৎপাদ আর নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক। সো এটা হচ্ছে সিম্পলি নার্স্ট সমীকরণ।
আর এখানে যে ইনট সেলটা আছে, ইনট সেলটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা, তো আমরা বের করব। তো তার আগে তোমাকে বুঝতে হবে, এখানে কিন্তু বেশ জটিল একটা অঙ্ক দিয়েছে ভাইয়া, বুঝে ভালো মতো। তো এখানে যে সমীকরণটা দেওয়া, দেখতে হবে অ্যানোডে কি ঘটছে, ক্যাথোডে কি ঘটছে। আমরা জানি অলওয়েজ অ্যানোডে হচ্ছে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তো এইখানে অ্যানোডে জারণটা যে ঘটছে, জারণটা কি Sn2+ থেকে Sn4+ হয়েছে, মানে এইটা আরো দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে Sn4+ হয়ে গেছে। অ্যানোডে এই জারণটা ঘটছে, ক্যাথোডে এই বিজারণটা ঘটছে। এই Fe3+ তিনটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে Fe হয়ে গেছে। সো অ্যানোড এবং ক্যাথোডের যে অর্ধ বিক্রিয়াগুলো, এগুলা কিন্তু লেখা লাগবে এই নার্স সমীকরণ দিয়ে অঙ্ক সলভ করার সময়। তো আমরা চলো অ্যানোডে এবং ক্যাথোডে যে বিক্রিয়াগুলো ঘটে, এই বিক্রিয়াগুলো দেখি, তারপর অঙ্কটা করি। তো অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে, দেখো অ্যানোডে কি ঘটে। অ্যানোডে হচ্ছে তোমার Sn2+ থেকে আমরা দেখতেছি Sn4+ হচ্ছে, খুব স্পষ্ট করে দেওয়া আছে। আবার আমরা দেখতেছি ক্যাথোডে কি হচ্ছে, এই বিক্রিয়াটা হচ্ছে কোথায়, এখানে লিখি। এই বিক্রিয়াটা হচ্ছে কোথায়, অ্যানোডে। আর ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে আমরা দেখতে পাচ্ছি যে Fe3+ থেকে Fe তৈরি হচ্ছে। তাহলে দেখো এই Sn2+ কিন্তু কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। তো এই দিক থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তোমার এটা হয়ে গেল। অথবা এই 2- আমরা ওইদিকে যুক্ত করতে পারতাম, কোনো অসুবিধা নাই। আর Fe3+ কি করতেছে, তিনটা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে Fe হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে তোমার এটা সমতা করতে হয়, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ একসাথে ঘটে এবং এটাকে সমতা করতে হবে। তো সমতা করতে হলে কি করা লাগবে, এইখানে ইলেকট্রনটা কাটাকাটি করতে হবে। ও যতগুলো ইলেকট্রন ছাড়বে, ঠিক ততগুলো ইলেকট্রনে কিন্তু গ্রহণ করবে। তার জন্য আমরা উভয় পক্ষকে, এইটাকে যদি 3 দ্বারা গুণ করি আর এটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে। তো এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2Fe3+, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 6E, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2Fe, আর এটাকে যদি 3 দ্বারা গুণ করি হবে 3, এটা হয়ে যাবে এবার 6, আর এটা হয়ে যাবে কত, 3। এখন দেখো এইটা এটা কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের বিক্রিয়াটা কি থাকলো, দেখো 3Sn2+ প্লাস 2Fe3+ বিক্রিয়া করে হইল কি, হইল হচ্ছে 3Sn4+ প্লাস হচ্ছে 2Fe। যেখানে এই দুইটা বিক্রিয়ক, এই দুইটা হচ্ছে উৎপাদ। উৎপাদের মধ্যে খেয়াল করো, এটা কিন্তু আয়রন, এটা সলিড আয়রন, এটা সলিড আয়রন। আর এটা হচ্ছে কি তোমার স্টেনাসের চার্জ। তো নাস্ট বিক্রিয়ার সময়, নাস্ট সমীকরণের বেলায় এই যে এইখানে আমরা যে লিখবো ব্র্যাকেটের ভিতরে, থার্ড ব্র্যাকেটের ভিতরে উৎপাদ বাই বিক্রিয়ক, এখানে কিন্তু যাদের আয়ন আছে শুধুমাত্র তাদেরকে নিতে হয়, যারা চার্জিত অবস্থায় আছে তাদেরকে নিতে হয়, কোনো সলিড জিনিস কিন্তু এগুলাতে থাকতে পারে না। হ্যাঁ, তো এখন আমরা তো জিনিসপাতি পেয়ে গেলাম, উৎপাদে কি হবে, বিক্রিয়কে কি হবে, আমরা ক্যালকুলেশন করে পাইলাম। আর বাকি আছে আরেকটা জিনিস, এখানে আছে ইনট সেল। ইনট সেল কেমনে বের করতে হয়, এখানে দেখো মানগুলো দেওয়া আছে। ইনট Sn2+ থেকে যে Sn4+ হয়েছে, তার জারণ বিভবটা হচ্ছে -0.15, এবং ইনট Fe3+ থেকে যে Fe হয়েছে, তার বিজারণ বিভবটা হচ্ছে 0.036। তাহলে এর জন্য আমরা ইনট সেলটা খুব ইজিলি পেয়ে যাব। তো ইনট সেলটা আমরা বের করে নিব। এখন আমরা সরাসরি সমীকরণে জাস্ট মানগুলো বসাই দিই, চলো। তাহলে EMF ইজ ইকুয়াল টু ইনট সেল। ইনট সেলে আমরা কি দেখছি, তোমার Sn2+ থেকে Sn4+ হয়েছে, তার জারণ বিভব দেওয়া, এটার বিজারণ বিভব দেওয়া। সো আমরা ইনট সেলের জায়গায় বসাই দেব জারণ এবং বিজারণ বিভবের মানগুলো, -0.15 প্লাস 0.036, এটা বসাইছে কিন্তু ইনট সেলের পরিবর্তে। হ্যাঁ, তো -RT, আর এর ভ্যালু তো আমরা জানি, SI একক 8.314, টি টি এর ভ্যালু দেওয়া আছে 298 কেলভিন, ডিভাইডেড বাই EF। ই হচ্ছে কি বলছিলাম ভাইয়া, স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা কয়টা, 6টা কিন্তু। তাহলে 6 ইন্টু F এর ভ্যালু কত, 96,500। বাকি রইল লন। এখানেও একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করো, আমরা কি বলছিলাম, লন উপরে থাকবে উৎপাদ, নিচে থাকবে বিক্রিয়ক। তবে উৎপাদ চার্জিত গুলা, বিক্রিয়কও চার্জিত গুলা। তো এখানে উৎপাদ কত, উৎপাদ হচ্ছে Sn4+, এইটাই শুধু চার্জ আছে, এটাতে চার্জ নাই, এটা কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, তো এইটা চার্জিত অবস্থায় আছে, এটাকে আমরা নিব। তাহলে লিখতে হবে হচ্ছে Sn4+, কিন্তু এটার সামনে কিন্তু মোল সংখ্যা 3 আছে, মোল সংখ্যাটা কিন্তু পাওয়ার হয়ে যায়। হ্যাঁ, মোলার ঘনমাত্রা লেখার সময় মোল সংখ্যাটা পাওয়ার হয়ে যায়। সো উপরে থাকবে লন Sn4+ টু দি পাওয়ার 3। ওকে, আর নিচে খেয়াল করে দেখো, বিক্রিয়ক কিন্তু একটা না,
বিক্রিয়ক আছে কয়টা? দুইটা চার্জিত বিক্রিয়ক। SN2 প্লাস এটাও বিক্রিয়ক, Fe3 প্লাস এটাও বিক্রিয়ক, এবং তাদের যে সহগগুলা এই মোল সংখ্যাগুলা এগুলা কিন্তু পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখবো এরকম SN2 প্লাস টু দি পাওয়ার 3 ইন্টু Fe3 প্লাস টু দি পাওয়ার 2। এখন হচ্ছে মানগুলা বসাই দিব। তো এখানে যেটা আছে 0.015 প্লাস 0.036 মাইনাস 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 6 ইন্টু 96,500, তারপর হচ্ছে লন এই SN4 প্লাস SN4 প্লাসের ঘনমাত্রা কিন্তু ভাইয়া দেওয়া আছে, এই যে দেখো এই যে এইখানে SN4 প্লাসের ঘনমাত্রা কত? 0.01, SN2 প্লাসেরটা কত? 0.1, Fe3 প্লাসেরটা কত? 0.2। এই ভ্যালুগুলো আমরা কিন্তু পরে নিয়ে বসাই দিব। তাহলে SN4 প্লাসের ঘনমাত্রা আমরা পাইছি হচ্ছে 0.01, তাহলে এখানে বসাই দিব 0.01 টু দি পাওয়ার 3। SN2 প্লাসেরটা কত? SN2 প্লাসেরটা আমরা পাইছিলাম 0.1 টু দি পাওয়ার 3 ইন্টু Fe3 প্লাস, Fe3 প্লাসেরটা হচ্ছে 0.2, তাহলে এখানে বসাই দিব 0.2 স্কয়ার। সো এইটা এখন ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার আনসারটা চলে আসবে। সো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, ফাইনালি যে আনসারটা পাবো এটা আমি একটু বলে দিই, -0.0982 ভোল্ট। এইটা হচ্ছে যে বিক্রিয়াটা দিছিলাম ওইটার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। বেশ বড় অঙ্ক, বেশ কনসেপচুয়াল অঙ্ক, এবং নাস্ট সমীকরণের সবচেয়ে কঠিন অঙ্কটা আমি নিছি। সবচেয়ে কঠিন অঙ্কটা সলভ করে দিলাম। এইটা যদি পারো মোটামুটি সব কিছু বাইরে যাবা। ওকে, আচ্ছা, নিহাল বলছিল ই সেলের সূত্র দিয়ে করা যাবে না। না, ই সেলের সূত্র দিয়ে করা যাবে না। কেন যাবে না? কারণ এটা অপ্রমাণ অবস্থায় আছে। ই সেলের সূত্র দিয়ে কখন করা যায়? যখন প্রমাণ অবস্থায় থাকে। প্রমাণ অবস্থা কাকে বলে? এই যে তিনটা শর্ত: 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 ATM চাপ, এবং 1 মোলার ঘনমাত্রা। এই তিনটা যদি একসাথে থাকে তখন হচ্ছে তোমার প্রমাণ অবস্থা বলে। প্রমাণ অবস্থায় ই সেলের সূত্র দিয়ে করতে হয়, এই নর্মাল যে সূত্রটা আছে সূত্রটা। আর এইখানে 298 কেলভিন তাপমাত্রা, তার মানে কি এটা অপ্রমাণ অবস্থা। অপ্রমাণ অবস্থায় নান্সড সমীকরণ দিয়ে করতে হয়। সো নান্সড সমীকরণ দিয়ে আমরা করলাম। অ্যানোড ক্যাথোড বিক্রিয়াটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, করলে বাকিগুলা কিন্তু পারবা। ওকে, সো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের লেকচার। আর তোমাদের কিন্তু 5টা কনসেপ্ট অবশ্যই কি করা লাগবে? ফ্রেশ করে খাতায় করে নোট করে সুন্দর করে আমাকে দেখানো লাগবে। গত দিনের হোমওয়ার্ক অনেকে দেখানো নাই, আমার কাছে কিন্তু মার্ক করা আছে। পরপর 2 দিন বা 3 দিন হোমওয়ার্ক না দেখালে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দিব, সাবধান। সো হোমওয়ার্ক অবশ্যই দেখাবা। আর আজকের যে ইয়াটা দিলাম, এটার PDF নোটটা ঠিক এটার নিচে এক্ষুনি আমি কমেন্টে দিয়ে দিব, লেকচার নোটটা। সো নোটটা তোমরা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে ক্লাসটা দেখবা, যারা দেখো নাই পরবর্তীতে আবার দেখবা, টাইনা টাইনা যেখানে বুঝতে অসুবিধা দেখে ফেলবা, দেখা তুমি সলভ করে 5টা কনসেপ্ট ইনবক্সে জমা দিবা, অথবা HSC এডুকেশন বাংলাদেশ গ্রুপে পোস্ট করে দিবা। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।